এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ রয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কোটা সংস্কার আন্দোলনটা যে কারণে শুরু হয়েছিল, অর্থাৎ কোটা সংস্কার করা, মুক্তিযুদ্ধের কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10% এবং অন্যান্য কোটা 6%, 56% কোটা না রাখা, এই বিষয়ে কি, বা এটা সংস্কার করা, এই বিষয়ে কি আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের কোনো পরিবর্তন দেখেছেন? মানে আমি ছোট্ট টাইমলাইন বলি, 10 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত। বিচারপতি চৌধুরী, দেখুন, এটি শুরুতেই কখনো কোটা আন্দোলন ছিল না। এটি শুরুই হয়েছিল এই সরকারের পতন ঘটানোর এক মহাপরিকল্পনার অংশ হিসেবে। কারণ এই তথাকথিত কোটা আন্দোলনকারীরা যা চাচ্ছিল এবং চাচ্ছে, সেটি তো সরকারেরও চাওয়া ছিল সবসময়। আমরা এটাই বুঝতে চাইছি যে আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর অবস্থান কোটা সংস্কার নিয়ে 10 জুলাই 2024 এবং 19 জুলাই 2024 সেম ছিল? শুনেন, সরকারের অবস্থান তো সবসময় এক। তারা চেয়েছিল যে কোটা যেন বিলুপ্ত করা হয়, এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশনা, হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করি যে কোটা যেন বিলুপ্ত করা হয়। সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল। তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো কোনো প্রশ্নই ছিল না। তারা একটি অসৎ উদ্দেশ্য নিয়ে মাঠে হাজির হয়েছিল। আপনি বলতে চাইছেন যে সরকার কোটা বাতিলই চাইছিল, মানে শেখ হাসিনাও কোটা বাতিল চাইছিলেন 10 জুলাই 2024-এ। তার আগে থেকে, শুরুর থেকেই তো কোটা বাতিল চেয়েছিল। কোটা বাতিল চেয়েছিল বলেই তো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলটাতে আমি একটু পরে আসি। আমি একটু প্রধানমন্ত্রীকে পড়ে শোনাই 14 জুলাই উনি যখন সংবাদ সম্মেলন করলেন, উনি বললেন কোটা বাদ দিলে কি অবস্থা হয় আমরা দেখেছি। ফরেন সার্ভিসে মাত্র 2 জন মেয়ে এবং পুলিশ সার্ভিসে 4 জন মেয়ে সুযোগ পেয়েছে। তখন তারা বলেছিল নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে। সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে? বিশেষ পরীক্ষা দিয়েছে। এবং তিনি বলেছিলেন কোটা মুক্তিযোদ্ধার নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে। এটা কি মনে করায় দেয় যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল? শোনেন, আমরা তো উনি কি বলেছেন সেটা পাশে রাখেন, কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। হাইকোর্ট বলেছিল কোটা থাকবে, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে, এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত, এখানে সরকারের কিছুই করার নেই। খালেদ, তুমি বলেই বলছি, তোমাকে সবসময় তুমি বলি, তুমি তো খুব ভালো করেই জানো দেশ তো সংবিধান দ্বারা পরিচালিত হয়। সেই অবস্থায় যখন আপিল বিভাগে মামলাটির বিবেচনাধীন, শুধু বিচারকই না, সর্বোচ্চ আদালতের আপনি জুরিস্ট বটে, কিন্তু আপনি কি সত্যি এটি বলছেন যে সরকার এটি চেয়েছিল? সরকার আপিল করেছে। সরকার না চাইলে সরকার অ্যাটর্নি জেনারেলকে এই ব্রিফই দেয় নাই যে কোটা বাতিলের পক্ষে গিয়ে কথা বলো। এই ব্রিফ দিয়েছে আন্দোলন শেষ হওয়ার পরে 18 আগস্টের পরে। প্লিজ তুমি পিটিশনটা দেখো। পিটিশনের অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আইন কর্মকর্তা গেছিল, সেখানে কোনো ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যায়নি। সেখানে আপিল করেছিল সেই হাইকোর্টের রায়, অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়ে আপিল করেছিল। তো এই ঘটনার পর তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না। সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে, কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি। সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয়, এটি আপিল বিভাগের হাতে। কারণ সাধারণ ছাত্ররা, অনেক জ্ঞানী গুণী লোকও কিন্তু জানে না যে সরকার আর সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা। সুপ্রিম কোর্ট সরকারের অংশ নয়, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তা নয়। এই জিনিসগুলো বোঝানো হয়নি, তাদের বোঝানো হয়েছিল। আপনি এটি বলছেন প্রধানমন্ত্রী 14 জুলাই বলেছিলেন যে আদালতের নির্দেশ অনুযায়ী আমার কার কিছু করার নাই। পরে দেখা গেল যে অনেক কিছু করার আছে। 18 জুলাই অ্যাটর্নি জেনারেলকে বলা হলো যে স্পেশালি ছুটির দিনে এসে এগিয়ে নিতে। আমি বলি, আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বললেন কবে? 18 জুলাই বললেন। শোনো খালেদ,
না যেদিন না তার আগে তো হাইকোর্টের রায়ের কপি না পাওয়া পর্যন্ত তো সেই সুযোগ ছিল না। হাইকোর্টের রায় পাওয়া গেল 14 জুলাই পেয়েছে। না 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 14 জুলাই পাওয়ার পরে ইমিডিয়েটলি তারা এগিয়ে নিয়েছে, কিন্তু ইমিডিয়েটলি না 18 জুলাই এগিয়ে নিয়েছে জাস্টিস চৌধুরী 18 জুলাই এগিয়ে নিয়েছে। না আগে 18 জুলাই আগিয়ে নিয়েছে, যখন এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার। হাইকোর্টের রায় পেল, সেটি জমা দিল, সেখানে তারা ইসে লিভ টু অ্যাপিল অ্যাপ্লিকেশন করতে হলে এটি একটি প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু তারা তো আর আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না। খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো, যে প্রধানমন্ত্রী রায় দেওয়ার আগে রায়টি হয়েছে 21 জুলাই, প্রধানমন্ত্রী 17 জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণে কি করে বললেন যে তোমাদের রায় পছন্দ হবে তোমাদের? হাউ কুড শি নো? না না আশা করি পছন্দ হবে এই কথা বলেছে, কারণ এখানে কথা হলো হ্যাঁ বলেছে যে তোমার রায় পছন্দ। প্রধানমন্ত্রী তো আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিচালনা করে না, তাই না? কথা হলো মানে এই কথা তো মনে হচ্ছে যে করে না মোটেও প্রধানমন্ত্রী ওই ধরনের কোনো কথাই বলেনি, এইভাবে টুইস্ট করা তো ঠিক না। শোনো, এইখানে কথাটা হলো যে সরকারকে তো অপেক্ষা করতে হয়েছে যে সুপ্রিম কোর্ট কি বলে, এর বাইরে তো কিছু করার ছিল না। এর বাইরে করা মানে সংবিধানকে ই করে দেওয়া, এটা একটা বিদ্রোহের মতো, সংবিধানের বাইরে কিছু করা। জাস্টিস চৌধুরী আপনি প্রধানমন্ত্রীর কথা শুনবেন না, আপনি কি আইনমন্ত্রীর কথা শুনবেন? আইনমন্ত্রীর কথা আইনমন্ত্রীটা তো আমি দেখবো ডকুমেন্ট, প্রধানমন্ত্রী কি বলেছে সেটা তো না, আমি দেখবো ডকুমেন্ট। অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে ব্রিফ ছিল না, এই মামলাটি পরিচালনা করার ব্যাপারে ব্রিফ ছিল না। অ্যাটর্নি জেনারেলের ব্রিফ ছিল কোটা রাখার পক্ষে। অ্যাটর্নি জেনারেল লিসেন খালেদ, ডোন্ট কনফিউজ থিংস, বুঝছো? অ্যাটর্নি জেনারেল যে পিটিশনটা করেছে সেই পিটিশনের কপি আমি দেখেছি। সেই পিটিশনে তারা চেয়েছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক, এবং সেটি কিন্তু সেটি ছিল তাদের পিটিশনের কথা যখন লিভ টু অ্যাপিল করলো সেই একদম শুরুর থেকেই। এবং অ্যাটর্নি জেনারেল বারবার বলছিল যে এইটাই নিয়েই আমরা অ্যাপিলের ডিভিশনে যাচ্ছি, আইনমন্ত্রীও বলেছে এটা নিয়ে। আমি তো ডকুমেন্টের কথা বলবো, ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই, এবং ইনফ্যাক্ট এই মুখের কথা আপনি গুরুত্ব দিবেন না, শেখ হাসিনার মুখের কথা আমি সেখানে যাচ্ছি না, যাওয়ার কোনো সুযোগও নেই। আমি দেখবো ডকুমেন্ট কি বলে। ডকুমেন্ট পরিষ্কার ভাষায় বলে, শেখ হাসিনা পরিষ্কার ভাষায় সংবাদ সম্মেলনে বলছেন যে তিনি কোটা চান, আর তার অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটার বিরুদ্ধে গিয়ে ব্রিফ মানে লড়াই করো। না আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখবো, সেটা হলো ডকুমেন্টেড ব্যাপার। সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায়, বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক। সেটাই ছিল একেবারে শুরুর থেকে, সেটাই ছিল বড় কথা। এবং আমাদের একটু বলবেন যে আপনি যে ডকুমেন্টটা দেখেছেন, অ্যাটর্নি জেনারেল ব্রিফ রেডি করেছেন, যে আপিল রেডি করেছে, সেটা কত তারিখে করা? এইটা যেদিন করলো, লিভ টু অ্যাপিলের দরখাস্ত করলো আগে থেকে 18 জুলাই প্রথম তো করলো সিএমপি 18 জুলাই করলো, সিএমপি করলো না, তারও আগে সিএমপি যেদিন করলো সেদিন 14 জুলাই আগে তো 14 জুলাই আগে তো সিএমপি করা সম্ভব না। 14 জুলাই রায়ের সার্টিফিকেট আপনি বাইরে দিলেন না শোনো খালেদ, আপিল কেন করলো? যদি এইটাই হয় তাহলে তো হাইকোর্টের রায় মেনে নিত। আপিল করলো কারণ আপিল করার প্রয়োজন ছিল না, চাপে পড়ে আপিল করতো না তো। না চাপে পড়ে আপিল, এই চাপ সৃষ্টি হওয়ার অনেক আগেই আপিল করেছে সরকার। আপিল করার তো একটা সময় থাকে, সেই সময়সীমার মধ্যে তখন কিন্তু এইসব সৃষ্টি হয়নি। এইসব শোনো অত্যন্ত স্পষ্ট যে একটি কুচক্রী মহল, যে 71-এর পরাজিত অপশক্তি বিএনপি, শিবির, জামাত, এরা মিলে এই ঘটনাটি ঘটিয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি করেছে একই উদ্দেশ্যে, সরকার পতনের কারণ ঘটানোর জন্য। যেটি তারা গত বছর অক্টোবরে জাস্টিস চৌধুরী আমরা আবার আপনার কাছে আসবো। আমরা গত কয়েকদিন ধরে আপনার কথা শুনতে পাচ্ছি, আমরা শুনছি আপনার সুচিন্তিত মতামত। আমি শুধু এইটি জানতে চাইবো যে জাস্টিস চৌধুরী আপনি কি আমাকে একটু বলবেন যে 1 জুলাই থেকে নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তারা করছে, ঠিক কবে থেকে জামাত বিএনপি এই কোটা আন্দোলনকারীদের নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন কখনো নিয়মতান্ত্রিক ভাবে হয়নি। রাস্তা বন্ধ করে দেওয়া এটিকে তুমি নিয়মতান্ত্রিক আন্দোলন বলতে পারো না। সমস্ত যানবাহন বন্ধ করে দাও, রেল বন্ধ, আন্দোলন তো রাস্তা বন্ধ করে আন্দোলন অবশ্যই রাস্তা খোলা রাখাটাই তো অশান্তির সৃষ্টি করা, এবং সমস্ত যানবাহন, সমস্ত মানুষের চলাচল সব বন্ধ করে দিয়েছিল। এইটিকে কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। তখন যদি এটি বলা হতো, এটি প্রকাশ আমি তো নিজে দেখেছি, আমি নিজে বেরোতে পারিনি, রাস্তার মানুষ বেরোতে পারিনি, চলাচল করতে পারিনি। বাংলাদেশে কোনো কিছু আন্দোলন চলবে না তাহলে, বাংলাদেশে কোনো কিছুর আন্দোলন চলবে না তাহলে। নিয়মতান্ত্রিক আন্দোলন
সেটা আর কিরকম? এই অশান্তির আন্দোলন সম্পূর্ণ আলাদা জিনিস। নিয়মতান্ত্রিক আন্দোলন যদি কোনটা? নিয়মতান্ত্রিক আন্দোলন হতো কোনটা তাহলে তো এইসব হতো না। তারা যদি রাস্তা বন্ধ না করতো, তারা করতো? যদি নিয়মতান্ত্রিক এমনিতে আন্দোলন করতো? রাস্তা বন্ধ করাটা কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক আন্দোলন দেখার মধ্যে কোনটা? পড়ে না। নিয়মতান্ত্রিক সুতরাং আন্দোলন যখন কোনটা? নিয়মতান্ত্রিক আন্দোলন কোনটা? নিয়ন্ত্রণিক আন্দোলন হলো করা, দাবি উচ্চারণ করা, এবং সেটি শান্তিপূর্ণভাবে, রাস্তা বন্ধ করে নয়, রাস্তা বন্ধ করে নয়, রাস্তা বন্ধ করা, আচ্ছা, রেল এরপরে বন্ধ করা, কোনো অবস্থায় এগুলাকে কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক বলা যায় না। এবং সেই অবস্থায় পুলিশ তো অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশ, কারণ প্রত্যেকের আমার অধিকার ছিল, অন্য সবার অধিকার ছিল চলাচল করার, সেই অধিকার যখন খণ্ডন করা হলো, তাকে আর কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। এটি নিয়মতান্ত্রিক কোনোদিনই ছিল না। জাসির চৌধুরী, আমরা আবার একটু আসবো আপনার কাছে। জাসির চৌধুরী, আপনি বলেছেন যে সব পুলিশ অনেক ধৈর্য দেখিয়েছে। আমি যদি আপনাকে শুধু টাইমলাইনটা একটু মনে করিয়ে দেই, 14 জুলাই প্রধানমন্ত্রীর একটি সংবাদ সম্মেলন হয়েছিল। সেই 14 জুলাইতে রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। সেই 14 জুলাইতেই হচ্ছে ওবায়দুল কাদের, 15 জুলাইতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলন থেকে আত্মস্বীকৃত রাজাকার ও অদ্ভুতপূর্ণ মানসিকতা আচরণের প্রকাশ ঘটেছে। এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত বলেন। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে পেটায়, এই হেলমেট এবং লাঠি হাতে নিয়ে প্রকাশ্যে অনেক মিডিয়া সেখানে ছিল। আপনি দেখেছেন কিনা জানি না, আমার ধারণা আপনি দেখেছেন। 16 জুলাই আন্দোলনকারীদের আপনারা হামলা করে ছাত্রলীগ এবং যুবলীগের সমর্থকরা 6 জন নিহত হন। এর মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ, মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে। আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন, বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ অনেক ধৈর্য ধরেছে? আচ্ছা শোনো, প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যেসব আন্দোলন হয়েছে, সেই সব আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুই তুলনা করাটা দুর্ভাগ্যজনক। তখন আমরা স্বাধীনতার জন্য পাকিস্তানি ইসে থেকে, কলোনিয়াল ইয়ক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। সেই পরিস্থিতি এখন এর সাথে তুলনাই করা যায় না। ছোট করে একটু জানতে চাইবো যে আপনি ইংল্যান্ডে ছিলেন 81 সাল থেকে 90 সাল পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে আপনি দেখেছেন, বা 91 থেকে 96 পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে? সেখানে কোনো, সেটা স্বাধীনতার পরে? আমি ইদানিং কালে, স্বাধীনতার পরে, ইদানিং তো 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনার কেন আন্দোলন করবে? অশান্তি ইদানিং কালেও এই গাজার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে যে আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু অশান্তিকর আন্দোলন কিন্তু কখনো হয়নি। এবং যেখানে অশান্তিকর আন্দোলন করার চেষ্টা করেছে, সেখানে কিন্তু অন্যরকম ফলাফল হয়েছে। এখন কথা হলো যে, প্রথম কথা হলো আন্দোলন তো করার কোনো প্রয়োজনই ছিল না, যেখানে সরকারও একই কথা চাচ্ছিল, কোটার বিলুপ্তি। এবং এইখানে আমি একটি কথা বলতে চাই খালেদ, যেদিন অ্যাটর্নি জেনারেল যেদিন চেম্বার আদালতে গেলেন, মাননীয় বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বারে, সেদিন কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন যে হাইকোর্টের যে আদেশ, সেটিকে স্টে করে দেওয়া হোক। অর্থাৎ এটি থেকে অত্যন্ত স্পষ্ট যে সরকার সবসময় চাচ্ছিল হাইকোর্টের আমি খুব বিনয়ের সাথে, দর্শক বুঝবে না সেজন্য আমি খুব বিনয়ের সাথে একটা ছোট্ট করে আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি, আপনি ছোট করে আমি একটু বলি। অ্যাটর্নি জেনারেল ডকুমেন্টের কথা বলছো না তুমি? আমি এইবার আপনি আমার পরীক্ষা নেন ডকুমেন্ট নিয়ে বলছি কিনা। অ্যাটর্নি জেনারেল যে চেম্বার জজের কাছে গিয়ে বললেন, এনায়েতুর রহিম বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটার স্টে চাই, সেই স্টে চাইটা বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনই, 4 জুন। এটাকে ইন্টেনশন বলে। 4 জুন হাইকোর্টের রায় হয়েছে, সেই 4 জুন চেম্বারে গেটে স্টে হওয়ার কথা। না, হাইকোর্টের কর্মদিবসেই তো এটা করতে হয়েছে, একটা তো প্রক্রিয়া থাকে, তাই না? সেদিনই কর্মদিবসে করতে হয় নাই তো? কিন্তু বিনা বিলম্ব না, এটা খামাখা কনফিউজ করো না মানুষকে। বিনা বিলম্বেই এই চেম্বার আদালতে গিয়েছিল অ্যাটর্নি জেনারেল, সেই স্টে চেয়ে। আপনি হাইকোর্টে বসেছেন, অ্যাপিলেট ডিভিশনে বসছেন, হাইকোর্টে অর্ডার হওয়ার পরে আমি বিক্ষুব্ধ হলে সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে যাব। আমি গিয়েছি, আপনি আমাকে বলেন। শোনো, গিয়েছে আদালতে 4 জুন রায় হয়েছে, 4 জুন রায় হয়েছে, 18 জুলাই গিয়েছে না। 4 জুন রায় হয়েছে, 18 জুলাই, এর মধ্যে ছুটি একটা প্রক্রিয়া থাকে, কিন্তু দরখাস্ত তৈরি করতে হয়। কারণ তুমি জাসির চৌধুরী চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, একটা প্রক্রিয়া, একটা তো প্রক্রিয়া আছে, তাই না? আমি বলবো যে কোনো বিলম্ব করেনি চেম্বারে যেতে, এবং চেম্বার তারপরে সাথে সাথে এটি ফুল কোর্টে পাঠিয়ে বিলম্ব করেছে, 1 মাস 14 দিন বিলম্ব করেছে। হ্যাঁ, আচ্ছা, এতে না 1 মাস 14 দিন বিলম্ব করলেও, ধরো বিলম্ব যদি করে থাকে মেনেও নেই, কিন্তু সরকার যে
বিকজ অফ দ্য আদার ইন্টেনশন। না 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 না, শোনো, যদি আদার ইন্টেনশন থাকলে তো আপিলই করতো না। আপিল করে প্রমাণ করেছে যে তারা আপিল চাপে পড়ে করেছে। না 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 না, তখন চাপ মোটেও সৃষ্টি হয়নি, চাপ অনেক পরে সৃষ্টি হয়েছে। আপিল করতে তো অনেক, আপিল করার জন্য তো ড্রাফট করতে হয়েছে, পিটিশন করতে হয়েছে, সিএমপি করতে হয়েছে, এগুলো তো অনেক আগেই হয়েছে। চেম্বারে যেতে 2 মিনিট লাগে, 2 মিনিট। এই জিনিস চেম্বারে যেতে 2 মিনিট লাগে। না 2 মিনিট না, হ্যাঁ 2 মিনিট তারা যেটা করেছে এখানে কোনো বিলম্ব করেছে। আমি আপনি দুজনেই দেখেছি, আমি আপনি দুজনেই দেখেছি হাইকোর্টে অর্ডারের পরে 2 মিনিটের মাথায় চেম্বারে যেতে, আমি আপনি দুজনেই দেখেছি। হ্যাঁ কিন্তু না, কিন্তু এই যে সিএমপিটা করেছে, সিএমপির ভাষাটা কি? সিএমপির ভাষা হলো আপনি চেম্বারে স্টপ করতেন, চেম্বারে আপনি স্টপ করতেন। হাইকোর্টে না, চেম্বার স্টপ করার চেষ্টা, চেম্বার তো স্টপ করার চেষ্টা করেছে, কিন্তু চেম্বার তো এটা করেনি। চেম্বার এটা ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এটা কেন মানুষদের ই করছো, কনফিউজ করছো? আমি চেম্বার শুনেছে, এটা শোনার পরে ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে, যেটা ফুল কোর্টে চলে গেছে। সুতরাং এবং সিএমপি যখন করলো, সিএমপির ভাষাটা তো তাই যে হাইকোর্টের রায়কে অবৈধ ঘোষণা করা হলো। সরকার আইন আদালতকে কিভাবে ব্যবহার করেছে এই প্রসঙ্গে আমি আপনার কাছে পরে আসবো। আপনি আমাকে আগে বলেন যে আপনি এটা দেখেন যে সরকার মানে যেটিকে আপনি পুলিশের ধৈর্য দেখানো বলছেন, সেটা আপনি কেন বলছেন? আসলে ছাত্রছাত্রী আন্দোলন করছিল, পুলিশ তারা রাস্তা বন্ধ করে দিয়েছে, পুলিশ কি বসে থাকবে? তারা সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছে। আমি নিজেও একজন ভুক্তভোগী, আমি আমার কাজে যেতে পারিনি। তারপরে এখানে শুধু আবু সাইদ